আজকে এমন একটা পরিকল্পনা নিয়ে কথা বলবো যা ভারতে যৌন সহিংসতা মোকাবেলার জন্য একেবারে অন্যরকম একটা পথের কথা বলে। এই পরিকল্পনা অনুযায়ী এই সমস্যাটা আর ৫টা সাধারণ অপরাধ নয়, এটা একটা জাতীয় জরুরি অবস্থা, যার জন্য যুদ্ধকালীন পদক্ষেপ নেওয়া দরকার। চলুন শুরু করা যাক এই কথাটা দিয়ে। এটা কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে গোড়ার কথা। এটা আমাদের মনে করিয়ে দেয় একটা সমাজে নারীদের সম্মান আর অবস্থানটা কতটা জরুরি, আর যখন সেই সম্মানটা থাকে না তখন তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। ৮৬ এই সংখ্যাটা আসলে কি বলছে? সোর্সগুলো অনুযায়ী ভারতে প্রতিদিন গড়ে ৮৬টা ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয়। ভাবা যায়, এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এর পেছনের বাস্তবতাটা কিন্তু শিওরে ওঠার মতো। এই সংখ্যাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সংকটটা কতটা গভীর। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব এই সংকটটা আসলে কতটা গভীর, তারপর আমাদের বর্তমান সিস্টেমের সমস্যাগুলো কোথায়, এরপরই আসবে সেই যুদ্ধকালীন প্রতিক্রিয়ার ধারণা যা, আর এই পরিকল্পনার একেবারে ভেতরে ঢুকে দেখব প্রস্তাবিত আরপিএমএ কিভাবে কাজ করবে। সবশেষে থাকবে এর স্বচ্ছতা আর কিছু জরুরি প্রশ্ন। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম অংশটা দিয়ে, সংকটের মাত্রা। খবরের কাগজে তো আমরা অনেক কিছুই পড়ি, কিন্তু আসল সংখ্যাগুলো কি বলছে চলুন একটু গভীরে গিয়ে দেখি। ৩,৭১,৫০৩। সোচুন একবার, এটা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ডেটা, শুধুমাত্র ২০২০ সালের। মানে এক বছরে নারীদের বিরুদ্ধে এতগুলো অপরাধের রিপোর্ট জমা পড়েছে। সংখ্যাটা আসলেই আমাদের ভাবিয়ে তোলে, তাই না? কিন্তু এখানেই শেষ নয়, আসল ছবিটা হয়তো আরও অনেক বেশি ভয়ঙ্কর। কারণ এই যে সংখ্যাটা আমরা দেখলাম, এটা তো শুধু রিপোর্টেড কেসের। সোর্সগুলো বলছে আসল সংখ্যাটা এর ১০ গুণও হতে পারে। কেন? কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তো রিপোর্টই করা হয় না, হয় প্রতিশোধের ভয়ে, নয়তো সমাজের চোখে ছোট হয়ে যাওয়ার লজ্জায়। আর বিচার ব্যবস্থার উপর ভরসার অভাব তো আছেই। একটা জিনিস খেয়াল করার মতো, এই সমস্যাটা কিন্তু সারা দেশে একরকম নয়। কিছু কিছু রাজ্যে এর ভয়াবহতা অনেক বেশি। যেমন ধরুন ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত যে প্রায় ৩ লক্ষ ধর্ষণের মামলা হয়েছে, তার অর্ধেকেরও বেশি কিন্তু মাত্র কয়েকটা রাজ্যে। এর মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশের নাম সবার আগে আসে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, সিস্টেমের ব্যর্থতা। মানে আমাদের যে বর্তমান ব্যবস্থা আছে সেটা কেন ঠিকমতো কাজ করতে পারছে না। সোর্সগুলোর মূল বক্তব্যটা খুব পরিষ্কার। আমাদের বিচার ব্যবস্থাটা খুবই ধীরগতি আর অদক্ষ। সোজা কথায় এটা প্রায় ভেঙে পড়ার মুখে। বিচার পেতে এত বছর লেগে যায় যে শেষে গিয়ে সে বিচার পাওয়া না পাওয়ারই সমান হয়ে যায়। ২০১২ সালের সেই ভয়াবহ দিল্লি গণধর্ষণ মামলার কথা তো আমাদের সবারই মনে আছে। কিন্তু এটা কি মনে আছে যে সেই মামলায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আসতে আসতে ২০১৭ সাল হয়ে গিয়েছিল? ভাবুন একবার, একটা পরিবারকে ন্যায় বিচারের জন্য ৫টা বছর কি ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই তুলনাটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে আমাদের বর্তমান ব্যবস্থা আর অন্যদিকে লেখকের প্রস্তাব। দেখুন, এখন যেখানে একটা ঘটনায় সাড়া দিতেই মাস বা বছর গড়িয়ে যায়, সেখানে প্রস্তাবে বলা হচ্ছে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা। বিচার শুরু হতে যেখানে মাস বছর, সেখানে মাত্র ৭ দিনের মধ্যে ট্রায়াল শুরু। আর সবচেয়ে বড় পরিবর্তনটা হলো পুরো বিষয়টা স্থানীয় বা রাজ্য স্তর থেকে সরিয়ে একেবারে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব। এটা কিন্তু একটা বিশাল পদক্ষেপ। শুধু দেরি হওয়াটাই একমাত্র সমস্যা নয়, এর পিছনে আরও অনেক কারণ আছে। সোর্সগুলো বলছে প্রায় রাজনৈতিক বা টাকার প্রভাব কাজ করে। যথেষ্ট ফরেন্সিক ল্যাব নেই। ফাস্ট ট্র্যাক কোর্ট যেগুলো বানানো হয়েছিল সেগুলোর ওপরও কাজের চাপ অনেক। আর মামলার জট, ২০১৭ সালের শেষেও ১,২৭,০০০-এরও বেশি মামলা ঝুলেছিল। তাহলে বুঝতেই পারছেন অবস্থাটা কতটা গুরুতর। তো এই যখন পরিস্থিতি, তখন সমাধানটা কি? এখানেই আসছে আমাদের তৃতীয় অংশ, একটি যুদ্ধকালীন প্রতিক্রিয়া। মানে এই সমস্যাটাকে আর ৫টা সাধারণ অপরাধের মতো দেখলে চলবে না, একে দেখতে হবে একটা জাতীয় দুর্যোগ হিসেবে। সোর্স ডকুমেন্টে কিন্তু ঠিক এই প্রশ্নটাই তোলা হয়েছে, ভারত কি করবে? এই একটা প্রশ্নই যেন আমাদের বাধ্য করে একটা নতুন সমাধানের কথা ভাবতে, একটা অন্যরকম পথের কথা চিন্তা করতে।
এই প্রস্তাব যিনি দিয়েছেন তিনি এই ধর্ষণ সংকটকে একটা বিশেষ নাম দিয়েছেন, সোশিও মেডিকো প্যান্ডেমিক। মানে এটা একটা সামাজিক আর চিকিৎসাগত মহামারী। ব্যাপারটা কি? সহজ করে বললে এটাকে আর একটা বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখা হচ্ছে না, বরং ঠিক যেমন বন্যা বা কোনো মহামারীর সময় দেশ জুড়ে জরুরি ব্যবস্থা নেওয়া হয়, সেভাবেই এর মোকাবেলা করতে হবে। আর এই পুরো প্রস্তাবটার ভিত্তি কি? ভিত্তিটা হলো ধর্ষণকে একটা ফেডারেল ক্রাইম বা কেন্দ্রীয় অপরাধ হিসাবে ঘোষণা করতে হবে। আর কেন্দ্রীয় সরকার একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এর মোকাবেলা করবে। মূল উদ্দেশ্যটা হলো রাজ্যের বা স্থানীয় স্তরের যে অদক্ষতা বা পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে সেটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া। চলুন এবার এই প্রস্তাবের একেবারে ভেতরে ঢোকা যাক, আমাদের চতুর্থ অংশ। এখানে আমরা জানব প্রস্তাবিত RPMA সম্পর্কে। এটা আসলে কি? এটা হলো ধর্ষণের বিরুদ্ধে লড়ার জন্য একটা সম্পূর্ণ নতুন ফেডারেল এজেন্সি। এই পুরো কৌশলটা মূলত 5টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, একটা সেন্ট্রালাইজড সিস্টেম। দ্বিতীয়ত, একে ফেডারেল ক্রাইমের স্ট্যাটাস দেওয়া। তৃতীয়ত, RPMA এর নিজস্ব অপারেশন। চতুর্থত, যুদ্ধকালীন পরিস্থিতিতে বিচার। আর পঞ্চমত, পুরো সিস্টেমটাকে চোখে চোখে রাখার জন্য একটা ওভারসাইট বডি। RPAM মানে রেপ প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন আর্মি। নামটা থেকেই বোঝা যাচ্ছে এটা একটা বিশেষায়িত টিম হবে। আর তাদের প্রধান কাজ, কোনো ধর্ষণের রিপোর্ট আসার 24 ঘন্টার মধ্যে সে ভারতের যে প্রান্তেই হোক না কেন সেখানে পৌঁছে ব্যবস্থা নেওয়া। কোনো দেরি নয়, কোনো অজুহাত নয়, সরাসরি অ্যাকশন। এখন প্রশ্ন হলো, এই টিমে কারা থাকবেন? এখানে থাকবেন বিভিন্ন ফিল্ডের টপ বিশেষজ্ঞরা, যেমন বিচারক, সাধারণ মানুষ, সমাজকর্মী, শিক্ষাবিদ, সবাই। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ নিয়মটা হলো, টিমের সদস্যরা কেউই ভিকটিমের নিজের রাজ্যের হতে পারবেন না। কেন? যাতে বিচারটা 100% নিরপেক্ষ হয়। কোনো রকম স্থানীয় চাপ বা পক্ষপাতিত্ব যেন কাজ করতে না পারে। আর এই যুদ্ধকালীন ব্যাপারটা শুধু কথার কথা নয়, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিছু দারুণ প্রস্তাবও আছে। যেমন মোবাইল ফরেনসিক ল্যাবের জন্য মিলিটারি স্টাইল এয়ারক্রাফট ব্যবহার করা। ভাবুন, একটা উড়ন্ত ল্যাব আর ভিকটিমকে দ্রুত সাহায্য পৌঁছানো বা টিমকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য থাকবে হেলিকপ্টার। আচ্ছা, এত কিছু তো হলো, কিন্তু এত শক্তিশালী একটা এজেন্সির ওপর নজর রাখবে কে? এখানেই আসছে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, তত্ত্বাবধান এবং চূড়ান্ত কিছু প্রশ্ন, মানে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা। ক্ষমতার অপব্যবহার রোখার জন্য একটা দারুণ ব্যবস্থার কথা বলা হয়েছে। এর নাম OSRPMA বা ওভারসাইট RPMA। এটা অনেকটা একটা স্পাই বা গুপ্তচর টিমের মতো কাজ করবে। তাদের কাজ হবে RPM-এর বিচার প্রক্রিয়াগুলোর ওপর গোপনে নজর রাখা। তারা নিজেদের পরিচয় গোপন রেখে কাজটা করবে যাতে সিস্টেমের সততা বজায় থাকে। আর তাদের রিপোর্ট সরাসরি জমা পড়বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সবচেয়ে বড় কথা, তাদের সব ফাইন্ডিং কিন্তু RTI বা তথ্যের অধিকার আইনের মাধ্যমে সাধারণ মানুষও জানতে পারবে। মানে স্বচ্ছতার দিকটা পুরোপুরি নিশ্চিত করা হচ্ছে। সবকিছু শোনার পর এই পুরো পরিকল্পনাটা আমাদের সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। একটা সেন্ট্রালাইজড মিলিটারি স্টাইলের ফোর্স কি সত্যিই সমাজের এত গভীরে ছড়িয়ে থাকা একটা সমাধান করতে পারে, নাকি এর জন্য আরও বড় কোনো সামাজিক পরিবর্তনের দরকার? প্রশ্নটা কিন্তু সহজ নয়, আর এর উত্তরটা আমাদের সবাইকেই হয়তো একসাথে খুঁজতে হবে।